This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবীন্দ্রনাথ সেই কবে একবার বলেছিলেন পুরানো সেই দিনের কথা, সেটা বলতে গিয়ে ওই যে দুটো লাইন, পুরানো সে দিনের কথা ভুলবি কে রে হায় ও সে, এই অবধি তো ঠিকই আছে। এটা যে কোথাও গিয়ে তৃণমূল ভুলতে পারে না সেটা তো বারবার আমরা দেখেছি, কথায় কথায় ওই বাম আমলের কথা মনে পড়ে যায়, এটা অবধি ঠিক আছে। কিন্তু তারপরের লাইনটা খেয়াল করে দেখুন, যেখানে বলেছিলেন মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। কথা বলাটা খুব জরুরি, জানেন তো। মানে এই যে আপনাদের সাথে সেই কথাগুলো রেগুলার যে বলি, যে কথাগুলো না বললেই নয়, এটা বলে খানিকটা ভেতরের বিষয়গুলো হালকা হয়। আপনাদেরও হয়তো কথাবার্তা বললে এরকমই ভাল লাগে। আর এই কথা বললে ডিপ্রেশন বা এই ধরনের নানা রকম সাইকোলজিক্যাল যেগুলো চাপ ঠাপ তৈরি করে এরকম রোগটোক থেকে বাঁচা যায়। কথাবার্তা বলে প্রাণ জুড়োনোর কোনো বিকল্প নেই, জানেন তো। ডাক্তারবাবুরাও এখন অবধি অন্য কিছু অন্তত খুঁজে বার করতে পারেননি। তাই ওই মন খুলে কথা বললে ভারমুক্ত হওয়া যায়। দেখুন, এই যে কলকাতায় গতকাল একটা বাড়ি ভেঙে পড়লো এবং বাড়ি ভেঙে যে এতজন মানুষের মৃত্যু হলো, এটা তো অনেক মানুষের মনের ওপর চাপ সৃষ্টি করেছে। সেটা তো বুঝতে পারছি যখন ওই সোশ্যাল মিডিয়া খুলে দেখছি সবাই আই এম সেফ, আমি নিরাপদ, এই বার্তাটা দিয়ে চলেছেন। এটাতে অবশ্য একজন দেখলাম লিখেছেন, সেটা খুব ইন্টারেস্টিং, যে আপনি যদি নিরাপদ না হতেন তাহলে কি আর লিখতে পারতেন যে আপনি নিরাপদ আছেন? আপনি যে বাড়ি চাপা পড়েননি সেটা বোঝা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া আসলে অনেক রকম নতুন সুযোগ বলুন বা নতুন আর কি মনের কথা বলার রাস্তা খুলে দেয়। তো ওই জন্য লোকজন একটা চান্স পেয়েছেন, নেটিজেনরা সবাই, তারা কোথাও গিয়ে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তার সাথে নিজেদের কানেক্ট করে তারা যে কোথাও গিয়ে সুস্থ আছেন বা তারা নিরাপদ আছেন সেটাই সবার সামনে তুলে ধরতে চেয়েছেন। কিন্তু আমরাও খুশি হয়েছি। কেউ নিরাপদ থাকলে, কেউ সুস্থ থাকলে তার থেকে ভালো খবর আর কিছু হয় না। নাকি নেটিজেনদের এই যে তাদেরকে কেন্দ্র করেও কেউ আবার ব্যঙ্গ বিদ্রুপ করছে, কিন্তু তাদের এই বক্তব্যটার মধ্যেও আসলে একটা পান আছে, মানে কোথাও একটা সূক্ষ্ম শ্লেষ রয়েছে, সেটাও মনে হচ্ছে। হয়তো আমরা সেভাবে ভাবছি না। তারা কি এইটা বলতে চেয়েছেন যে তারা যে সেফ রয়েছেন বা ইন জেনারেল আমরা যে সেফ রয়েছি, নিরাপদ রয়েছি, এটাই অনেক। কি জানি, মানে চারপাশে যা যা ঘটছে এবং তাতে যেভাবে বিভিন্ন জিনিস আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, তাতে মন ভারাক্রান্ত হওয়ার প্রভূত পরিমাণ রসদ আছে, এটা তো বুঝতে পারছি। অনেকেরই মনের মধ্যে অবশ্য আরও বেশি করে চাপ পড়ছে, বিভিন্ন কারণে আর কি চাপগুলো পড়ছে। কারোর মনে আবার এই জন্যেও চাপ পড়ছে যে সামনে নির্বাচন রয়েছে। আচ্ছা, গার্ডেন রিচে ওই নির্মীয়মান বাড়িটা ভেঙে পড়ে এতজন মানুষের, আপনার আমার সহনাগরিক, এদের মৃত্যু হলো কেন বলুন তো? মন খুলে সেটা আমাদের বলেছেন কলকাতার ওই 15 নম্বর বড়োর চেয়ারম্যান রঞ্জিত শীল, তৃণমূল নেতা, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি যেটা বলেন তাকে তো মান্যতা দিতেই হবে। তিনি TV9 বাংলায় কি বলেছেন জানেন? ভেঙে পড়া ওই বহুতলটার জায়গায় আগে নাকি জলাশয় ছিল, সেই জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণের কাজ শুরু হয়। পুরো কাজটাই হচ্ছিল অবৈধভাবে। এবার স্বাভাবিকভাবেই এইটা শোনার পর তো একটা প্রশ্ন মনের মধ্যে উঠবেই, জলাভূমি বুঝিয়ে তার মানে বাড়ি তৈরি হচ্ছিল। এলাকার জনপ্রতিনিধিরা কী করছিল কলকাতা পুরসভা, কী করছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা? এবার 15 নম্বর বড়োর চেয়ারম্যান বলেছেন বিষয়টা নাকি তাদের নলেজেই ছিল না। টোটাল বিল্ডিংটাই ইলিগাল, একটা গলির মধ্যে এরা করেছে, এটা আমাদের নলেজেও আসেনি। সত্যি কথা, ওখানে পুকুর ছিল, তার উপরে করেছে এবং যে করেছে অ্যারেস্টও হয়েছে। পুকুর বলতে নামে পুকুর, একটা ডোবা টাইপের ছিল, জলাভূমি। হ্যাঁ, কথার মধ্যে কীরকম ম্যাজিক রয়েছে দেখুন। রঞ্জিত শীল প্রথমে বললেন পুকুর, তারপর সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়তে হবে বুঝে, কারণ সাংবাদিকরা তো প্রশ্ন করবেনি, যে পুকুর বোঝানো হয়ে গেল, টের পেলেন না, অমনি পুকুর হয়ে গেল ডোবা।
আর তারপরে অবশ্য সেটাকে জাস্টিফাই করতে গিয়ে আবার জলাশয় বললেন। ডোবাই হোক বা জলাশয় বা পুকুর, যে নামেই ডাকুন, কোথাও গিয়ে সেটা বোঝানো এইভাবে, সেটা তো আরও বড় বেআইনি কাজ। সেইগুলো সব নলেজ থেকে কোথাও গিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। বড় চেয়ারম্যানের নলেজ ফেল করে যাচ্ছে এরকম বিশেষ সময়। এরকম নলেজেবল পারসনদের নলেজ বিট্রে করলে যে কি হতে পারে তার হাতে গরম প্রমাণ তো আমাদের কাছে রয়েছে। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি, আপনারাও বুঝতে পারবেন, আপনারাও দেখতে পারবেন যে চারপাশে এরকম অসংখ্য নলেজেবল পারসনরা টাইমলি নলেজ হারিয়ে ফেলছেন, আর তার ফাঁকে কি কি কাণ্ড হয়ে যাচ্ছে। কলকাতা পুরসভার ওই 15 নম্বর ওয়ার্ডের মধ্যে 9টা ওয়ার্ড আছে। পুরসভার তথ্য কি বলছে জানেন? আজ থেকে বছর 10 আগে ওই 10টা ওয়ার্ডে কম করে 2500 পুকুর ছিল। ঠিক শুনেছেন, 2500। আর এখন কতগুলো পুকুর বেঁচে আছে জানেন? বেঁচে থাকারই মতো কথা আর কি, 432, 432। এই 10 বছরের মধ্যে ভেবে দেখুন, তার মানে 2000-এর বেশি জলাশয় স্রেফ ভ্যানিশ হয়ে গেছে। আর সেটা কারোর নলেজে নেই। যে ওয়ার্ডে বহুতল ভেঙে এত বড় দুর্ঘটনা, সেই 134 নম্বর ওয়ার্ড, সেখানেও ওই হিসেবটা শুনলে দেখবেন কিছু কম যায় না। বছর 3 আগেও সেখানে নাকি 45টা পুকুর ছিল। আর এখন কটা আছে জানেন? মাত্র একটা, সবেধন নীলমণি, শিবরাত্রির সলতে। আমাদের রিপোর্টারটা দেখে এসছেন যে ওই একমাত্র পুকুরের এখন কি হাল। কি দেখেছেন জানেন? দেখেছেন ওই এলাকার ওই একমাত্র পুকুরটাও ভ্যানিশ করে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। ম্যাজিশিয়ানরা সেখানেও ম্যাজিক শুরু করে দিয়েছে। আর সেই ম্যাজিকের এমনই রেশ, কত লোকের যে নলেজ হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে কে জানে। ম্যাজিক ছিল টলটলে জলে ভরা পুকুর, মাস কয়েকেই পুকুর বুঝিয়ে উঠে গেল বহুতল। ম্যাজিকের সাক্ষী কলকাতা পুরসভা। গার্ডেন রিচের বেআইনি বহুতল ভেঙে পড়তেই সবার টনক নড়েছে। আগে টনক নড়লে কি আর ম্যাজিক হতো? মেয়র ফিরহাদ হাকিম তো বলেই দিয়েছেন, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে, কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে, এটা কাউন্সিলরের দেখার কাজ না। কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। কাউন্সিলর পুরসভার চোখ, তার পক্ষে যখন খোঁজ নেওয়া সম্ভব নয় তখন পুরসভার চোখ বন্ধ। এই ফাঁকে দেদার ম্যাজিক। বছর 10 আগেও 15 নম্বর বড়োয় প্রায় 2500 পুকুর ছিল, এখন সংখ্যাটা মাত্র 432। যে ওয়ার্ডে বহুতল ভেঙে মৃত্যু মিছিল, সেই 134 নম্বর ওয়ার্ডে 45টা পুকুর ছিল এই 3 বছর আগেও। এখন পুকুরের সংখ্যা একটা। সেই পুকুরের এই দশা আছে। যেদিনে না, আজকে না হোক 20 বছর পর হোক, 10 বছর পর হোক, এটা একদিন ভরাট হয়ে যাবে পুকুরটা। সে পুকুর নাম শেষ, আবার এখানে 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। বুঝেই যখন গেছে, বাড়ি উঠতে আর কতক্ষণ? হইচই মিটলেই ভিত পুজো হবে তো নাকি? ওই ম্যাজিকটা যেটা দেখালাম না, ওই পুকুর থেকে এত বড় একটা বাড়ি তৈরি হয়ে গেল, তার আরও একটা পার্ট আছে, সেটা আপনারা মনে মনে দেখে নিন। আমরা প্রাণে ধরে আর সেটা আপনাদের সামনে দেখাতে পারিনি, কারণ এর পরের স্টেপ তো ওই বিল্ডিংটা ভেঙে পড়া। এই ভেঙে পড়ার পর কত পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে ভাবুন তো, যাদের বাড়িটা শূন্য হয়ে গেছে। আমাদের কয়েকজন সহনাগরিক মারা গেছে। এই যে হিসেবগুলো দিলাম না, এই এতগুলো পুকুর, এতগুলো জলাভূমি এইভাবে সব বেমালুম ভ্যানিশ হয়ে গেছে, এগুলো কিন্তু আমাদের মন গড়া কিছু না। আমাদের রিপোর্টার গিয়ে ওই একটা পুকুর খুঁজে দেখেছেন, একটা পুকুর দেখতে পেয়েছেন, সেটাও ভরাট হওয়ার পথে আর কি। কিন্তু বাকি যে পুকুরগুলোর কথা বলছি, বাকি যে জলাভূমিগুলোর কথা বলছি, সেগুলো কিন্তু সব পুরসভার খাতায় কলমে হিসেব। এর আগে কিছুদিন আগেই ওই যখন মেয়র নিজে ওই রাবিশ ভর্তি লরি ধরেছিলেন এবং ধরার পর বলেছিলেন যে এগুলো সব আসলে ওই পুকুর ভরাট করার কাজে ব্যবহার হয়, এবং তারপর তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন যে কতগুলো পুকুর আছে, কোথায় কোথায় আছে, কোথায় জলাভূমি, এইভাবে বোঝানোর চেষ্টা চলছে। এবং পরিষ্কার করে তখন কিন্তু বলেছিলেন এলাকার কাউন্সিলরদের দায়িত্ব হচ্ছে দেখা এই সমস্ত জলাভূমিগুলো বুঝছে কিনা, বেআইনিভাবে বাড়ি তৈরি হচ্ছে কিনা, তার দায় তারা এড়াতে পারেন না।
সেই দিনের বক্তব্য আর আজকের বক্তব্যের মধ্যে ফারাক থাকবে এটা কি কেউ বুঝতে পেরেছিলেন? কেউ কেউ হয়তো জানতেন, ওই জন্য দিব্যি তাদের টাইমলি নলেজ ভ্যানিশ হয়ে গেছে। আর এইভাবে জলাভূমি যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি হতে পারে? 2015 সালে ভয়াবহ বন্যায় ডুবেছিল চেন্নাই, তখন এটা তথ্য সামনে এসেছিল। 1980 সাল নাগাদ চেন্নাইয়ের মোট এলাকার 80% জলাভূমি ছিল। ঠিক যেরকম আর কি এই গার্ডেন রিচে যদি আপনি ওই 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 বিরাট 15 নম্বর বড়টা জোরে ধরেন, 2500 পুকুর মানে প্রচুর জলাভূমি। সেটা ওই চেন্নাইয়ে ওই বিরাট 80% জলাভূমি, সেটা 2015 সালে কমে দাঁড়ায় মাত্র 15%। পরিসংখ্যান কি বলছে জানেন? 2024-এ পৌঁছতে চেন্নাইয়ের জলাভূমির পরিমাণ আরও কমেছে। গত বছরও আমরা আপনাদের ছবি দেখিয়েছি, জানেন তো, যে আপনারা দেখেছেন ওই বৃষ্টি হচ্ছে আর চেন্নাই ভাসছে, একদম টইটুম্বুর বন্যা আর কি। এবার এত বড় মহানগর যখন ডোবে তখনই তো ওই পুকুর জলাভূমি কেন কোথায় ছিল, কেন নেই, কি হলো, এইসব নিয়ে হাপিত্তেশগুলো শুরু হয়। আমরা ভাবি চেন্নাইয়ের হাল দেখে অন্যরা নিশ্চয়ই শিখবে টিকবে, মানে যখন আমরা তখনও তো ওরকম ডুবি না, তাই জন্য আমরা অন্যদের দেখে নিজেদের জ্ঞান পাপি বলে মনে করি। ভাবনাই স্যার, শিখলে কি আর গত 10 বছরে কলকাতা পুরো এলাকার শুধু একটা বড়োতেই এই 2000-এর বেশি পুকুর উবে যেত, তাই না? প্রশ্ন হচ্ছে, যারা এলাকায় একটা পাঁচিল উঠলেও খবর পেয়ে যান বলে লোকে বলে, সেই কাউন্সিলররা কী করছিলেন? ঘুরে ফিরে ওই একটা প্রশ্ন কিছুতেই এড়াতে পারছি না, ওই ভাঙা রেকর্ডের মতো বারবার ঘুরে ফিরে ওই একটা জায়গায় আটকে যাচ্ছি, জানেন তো। নলেজ কি একসঙ্গে সবার ফেল করেছিল নাকি? এই তো মাস কয়েক আগের কথা, মাঝেরহাট ব্রিজের কাছে যে রাবিশ ভর্তি লরি ধরার কথা বলছিলাম, তখন কিন্তু বলেছিলেন যে মেয়র যে এই গোটা বিষয়টায় তারা অত্যন্ত সতর্কভাবে নজর রাখছেন এবং কোনোভাবেই যেন সেগুলোর অন্যথা না হয়, কারণ এগুলো যদি এইভাবে বোঝানো হতে থাকে তাহলে কিন্তু ভয়াবহ বিপর্যয়ের সামনে পড়তে হবে আমাদের। আর কালকে বলেছেন এই যাবতীয় কিছু খতিয়ে দেখার দায়িত্ব বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের। আর আমাদের সঙ্গে ইন্টারভিউয়ে অবশ্য স্বীকারও করেছেন কিছু কিছু কাউন্সিলর আছেন যারা পাঁচিল উঠলে বা বাড়িতে রং হলেও পৌঁছে যান, টাকা চান। 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল কিন্তু ওই বড় চেয়ারম্যানের মতোই বলছেন, তিনি কিচ্ছু টের পাননি, নলেজে ছিল না। প্রশ্ন হচ্ছে তাহলে দায়টা কার? এতগুলো মানুষ মারা গেলেন, কেউ দায় নেবে না? তা কি হতে পারে নাকি? দায় তো কেউ নিতে না চাইলেও কারুর না কারুর ওপরে পড়বে, কাউকে না কাউকে দেওয়া হবে। দেখুন, প্রমোটার বেআইনি কাজ করছিলেন, তাকে ধরা হয়েছে, গ্রেফতার হয়েছেন, বিচারে যদি অপরাধ প্রমাণিত হয় শাস্তিও পাবেন, এই অবধি তো সব ঠিক আছে। কিন্তু যারা অন্যায় সহ্য করছিলেন তাদের কি হবে? অভিযুক্ত প্রমোটারকে আজ কোর্টে নিয়ে গেছিল পুলিশ। আদালত থেকে বেরোনোর সময় প্রমোটার দাবি করেছেন পুরসভার ইঞ্জিনিয়ার নাকি সব জানতেন। তাহলে কার কার নলেজ কখন কাজ করে সেটাই তো দেখছি এই মুহূর্তে সব থেকে বড় রহস্য। কাউন্সিলর না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার, বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ইন্টারভেন করতে হয় তাহলে এই ঘটনা ঘটতো না। ইন্টারেস্টিং বিষয় কি জানেন? মেয়র ফিরহাদ হাকিম আর অভিযুক্ত প্রমোটারের কথার মিল। তাহলে কোথাও গিয়ে ঘুরে ফিরে এই পুরো আধিকারিকদের ঘাড়েই দায়টা চাপলো, আর তার সঙ্গে কি বিষয়টাও ধামাচাপা পড়ে গেল। আমে দুধে যদি মিশে যায় আটি গড়াগড়ি খায়, এটাই তো নিয়ম। আদি অনন্তকাল থেকে তো এটাই হয়ে আসছে সব জায়গায়। এবার পুরো আধিকারিকরাই যদি আঁটি হন, এটা তো বুঝতে পারছি তারাই আঁটি, আর কিচ্ছু না। তাহলে আম আর দুধ সেটা কে খেয়ে, সেটা কি বোঝা যাচ্ছে? আজ 15 নম্বর বড়োর সব ইঞ্জিনিয়ারকে সরিয়ে দিয়েছে পুরসভা। এবার বিরোধীরা বলছে প্রমোটার নাকি সেখানেও বুলিয়া ওড়াচ্ছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি খুনের অভিযোগে মেয়র আর কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রী কেন মেয়রকে পদত্যাগ করতে বলেননি সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। এটা রাজনীতির পার্ট, রাজনীতির পথে হাঁটছে।
আর গার্ডেন রিচে বাড়ি ভেঙে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন রাজমিস্ত্রিও রয়েছে যাদের বাড়ি মুর্শিদাবাদে। লোকসভা ভোটের আগে সেজন্যই কি কলকাতার মেয়রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি, এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরি বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কাণ্ড হলো, গ্রেপ্তার, এটা হয়? এটা আইনত স্টেবল? এটা হতে পারে? তো বোকা বোকা জিনিস, প্রেস সামনে রাস্তায় যা ইচ্ছে বকবো, হতে পারে না। বামফ্রন্টের সময় এখন যে ওনার বন্ধু অধীরদার যে বন্ধু যারা, তাদের সময় তো যে বিল্ডিং দুটো পড়ে গেছিলো ভেঙে, শিবালিক আরেকটা কি জানো, তো তার দায়ে তো তখনকার মেয়রের, এটা বোকা বোকার কথা না। শিবালিক বিল্ডিং নাম ছিল, শিবালিক বিল্ডিং। এই বিল্ডিংটা 95-এ ভোর রাতে হঠাৎ কোলাপস করে যায়। 16 জন ডেড বডি, 16 জনের বডি আমরা ডেব্রিজ থেকে বার করি। এখানকার তখনকার যে ডিস্ট্রিক্ট বিল্ডিং সার্ভেয়ার, যিনি এই বিল্ডিংটা অকুপেন্সি সার্টিফিকেট দিয়েছিলেন, হি ওয়াজ অ্যারেস্টেড। আরেকজন ডিস্ট্রিক্ট বিল্ডিং সার্ভেয়ার যিনি জলের কানেকশন এবং ড্রেনেজের কানেকশন দিয়েছিলেন, হি ওয়াজ অলসো অ্যারেস্টেড। এরা কিন্তু সবাই কর্পোরেশনের খুব বড় বড় অফিসার। সবচেয়ে বড় কথা, যিনি চিফ সিটি আর্কিটেক্ট, ডেপুটি চিফ সিটি আর্কিটেক্ট, আমি নাম বলছি না, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। উনি সিটি ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন পুরো কেএমসির, কিন্তু তৎকালীন গভর্নমেন্ট কোনো বাধা দেয়নি, বলেছিল যারা যারা দোষী তাদেরকে ধরতে হবে। তাদের প্রত্যেককে 60 দিন আমি জেলে রেখে দিয়েছিলাম। প্রমোটার, যে অন্যান্য যারা ছিলেন, যারা ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি বিল্ডিং ইন্সপেক্টর, যেই বিল্ডিং ইন্সপেক্টর এটার জন্য প্রাইমারি রেসপন্সিবল দায়ী ছিলেন, যিনি দেখেছেন যে আনঅথরাইজড কনস্ট্রাকশন হচ্ছে, প্রত্যেককেই রাখা হয়েছিল। সত্যজিৎ ব্যানার্জি তিনি ওই শিবালিকের দুর্ঘটনার সময় ওই দুর্ঘটনার আইও ছিলেন, ফলে তার পক্ষে খুব সহজভাবে, ইনভেস্টিগেটিং অফিসার তো তিনি তদন্ত করেছিলেন, ফলে এত সহজে গড়গড় করে পুরো ঘটনাগুলো বলে গেলেন। হ্যাঁ, একটাই বিষয় প্রমাণিত হয় যে ওই যে বাম আমলের দিকে বারবার সবাই আঙুল তোলেন, সেই সময়েও এই ঘটনা ঘটেছিল, এটা যেরকম সত্যি, ব্যবস্থা নেওয়া হয়েছিল এটাও সত্যি। সেক্ষেত্রে অন্তত ওই আইওর বক্তব্য মানলে খুব একটা পক্ষপাত দুষ্ট তদন্ত হয়নি। এক্ষেত্রে কি হবে সেটা দেখার কিন্তু অপেক্ষায় রইলাম আমরা। দেখুন, আসলে কাঁচা শোনায় না, খাদ না মিশলে গয়না হয় না। তেমনি এ রাজ্যে সাম্প্রতিক যে কোনো ঘটনা হোক, দুর্ঘটনা হোক, দুর্নীতির অভিযোগ যদি না ওঠে কিছুতেই ষোলকলা পূর্ণ হয় না। দুর্নীতির অভিযোগ উঠতেই হবে। এই যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ ইতিমধ্যে করে দিয়েছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মতোই এই যে বেআইনি নির্মাণের যে ঘটনাটা এবং যে দুর্ঘটনাটা, এর পেছনেও নাকি বিরাট দুর্নীতি রয়েছে, সেটা নাকি কিছুদিনের মধ্যে ফাঁস হবে। দেখুন, এই শুভেন্দু অধিকারীর কথাটা চট করে না ফেলে দিতে মন চায় না। আসলে শিক্ষক নিয়োগ থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতি, সেখান থেকে রেশন দুর্নীতি, এরকম সব কিছুরই কিন্তু আগাম আভাস দিতে দেখা গেছে রাজ্যের বিরোধী দল নেতাকে। তাহলে এবারও কি তার ট্র্যাক রেকর্ড বজায় থাকবে? তাহলে কিন্তু জল আরও অনেক দূর গড়ানোর সম্ভাবনা। এটা এডুকেশন, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ইলিগাল প্রমোটিং বা ইলিগাল বিল্ডিং কনস্ট্রাকশনের যে ইস্যু, এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসতে চলেছে। গার্ডেন রিচের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী একটা
বদ্ধ উন্মাদ, ফলে সব ব্যাপারেই ও শয়নে স্বপনে জাগরণে হয় মমতাদিকে দেখছে, হয় অভিষেককে দেখছে, হয় তৃণমূলকে দেখছে। ওর মনটা তো বিজেপিতে টিকতে পারছে না, ও তো গ্রেফতারি এড়াতে বিজেপিতে গেছে। ও তো একবার সাধিলেই খাইব, জননেত্রী আমাকে আগের মতো সব একটু দেখুন, আপনার স্নেহচ্ছায়ায় থাকতে চাই, এগুলো বলার সময়ের অপেক্ষা করছে। এই রে, জল নিচের দিকে গড়ায় জানি আমরা, কিন্তু কোথাকার জল কোথায় কোথায় গড়ায় এটা তো সবসময় বোঝা যায় না। কিন্তু নেতারা কীরকম ইঙ্গিত দিয়ে দেন দেখুন। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন তো, এবং শুনে এই শেষ পার্টটা একবার ভেবে দেখুন, আর তারপর ভাবুন আমাদের এই যে যাবতীয় বক্তব্যের জলটা কোথার থেকে কোথায় গিয়ে পড়লো। আমরা শুরু করেছিলাম গত 10 বছরে গার্ডেন রিচ এলাকায় জলাভূমি বোঝানোর ওই স্ট্যাটিস্টিক্স দিয়ে, পরিসংখ্যান দিয়ে। সেখান থেকে বিরোধী দলনেতা নিয়ে চলে এলেন আরও বড় বিতর্কে। সেখানে গোটা রাজ্যে জলাভূমি বোঝানোর পেছনে মুখ্যমন্ত্রীকে দায়ী করা শুধু না, তার সঙ্গে আরও বড়, মানে এই যেরকম নিয়োগ দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, আরও বড় দুর্নীতি রয়েছে, সেই একটা অভিযোগ তুলে দিলেন। আর সেটা শুনে কুণাল ঘোষ জলটাকে ভালো করে ঘুলিয়ে দিলেন। শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলে ফিরবেন, এই ভবিষ্যৎবাণী করে দিলেন। মানে ভবিষ্যৎবাণীর পাল্টা ভবিষ্যৎবাণী। আমরা এক ভবিষ্যৎবাণীতে ভাবছিলাম আর একটা নতুন দুর্নীতি সত্যি সত্যি আমরা দেখতে পাবো কি না, আর সেখানে কুণাল ঘোষ বলে দিলেন কি শুভেন্দু অধিকারী নাকি জাস্ট ওয়েট করছেন, একবার সাধিলেই তৃণমূলে ফিরে আসবেন। এই যাবৎকালে কিন্তু এত বড় ভবিষ্যৎবাণী কিন্তু শুনিনি, তাই না? জল আরও কিছুটা ঘোলা হওয়ার সম্ভাবনা তার মানে রয়েছে, বুঝতে পারছি। তাহলে আরও বেশি জলটা ঘোলা হওয়ার আগে চলুন আরও কিছু কথা বলেই ফেলি সেই ফাঁকে, যে কথাগুলো না বললেই নয়। 1989 সালে বামফ্রন্ট সরকার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করেছিল। 1982 সালে বাম সেচমন্ত্রী প্রভাস রায় ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস অবধি করে দিয়েছিলেন। কিন্তু তারপর কি হয়েছে? বছরে বছরে ওই ঘাটাল ডুবেছে। বাড়িতে বাড়িতে ওই এমনি সময় বাইক থাকে, সাইকেল থাকে, আর বাকি সময় নৌকো থাকে। হ্যাঁ, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া যেরকম শোনা যেত, ঘাটালে সেরকম বাড়ির সামনে ওই নৌকো জোতা থাকে। 2000 সালে ভয়াবহ বন্যাটা হয়েছিল, মনে আছে? তারপর আবার সবার টনক ঠনক নড়েছিল। আর তারপর থেকে আমরা দেখেছি এই ঘাটাল মাস্টার প্ল্যান একদম খুঁড়োর কল হয়ে দাঁড়িয়েছে। ওই যখনই হয় লোকের সামনে, ভোটারদের সামনে আর কি বেসিক্যালি, বা ঘাটালের মানুষের সামনে, তাদের সামনে গাজরের মতো ঝুলিয়ে দেওয়া হয়, লোকে তার পেছনে দৌড়োয়। তারপর যে কে সেই ভোট চলে গেল, দায়ও চলে গেল। ভোটের দায় আর খুঁড়োর কল, এই দুটোর যোগ ফলে না কোথাও গিয়ে ওই যে তিমিরে ছিল সবাই, সেই তিমিরেই রয়ে গেছে। সেখান থেকে উত্তরণের রাস্তা আর কিছুতেই পাচ্ছে না, কারণ ভোটের গাজরটা বড় বিষম বস্তু। একবার যদি কোনো কিছু ভোটের গাজর হয়ে গেছে এবং নেতারা ধরে ফেলেছেন যে এই গাজরের পেছনে লোকে দৌড়বে, তাহলে নিশ্চিত থাকতে পারেন সেই গাজর আর কোনো দিন হাতে আসবে না, ওই সামনেই ঝুলবে চিরকাল। এই ঘাটাল মাস্টার প্ল্যানও তাই হয়েছে। তাই কিন্তু ওই এবার সামনে ভোট, তাই ধুলো ঝেড়ে ফের লাল ফিতের ফাঁস ঠাস খুলে ফাইল নাড়াচাড়া শুরু হয়েছে। একটা বেসরকারি সংস্থাকে দিয়ে সেই সময় সমীক্ষা করিয়েছিল বাম সরকার। 2 মেদিনীপুরের 13টা ব্লককে নিয়ে একটা রূপরেখাও তৈরি হয়েছিল। কিন্তু পরিকল্পনায় ত্রুটি রয়েছে। এই যুক্তিতে বাম সরকারের পাঠানো ওই ঘাটাল মাস্টার প্ল্যান পত্রপাঠ ফেরত পাঠিয়ে দেয় প্রথম ইউপিএ সরকার। সেই সরকারে কে কে ছিল একবার একটু খেয়াল করে নেবেন। কিন্তু অভিযোগটা তখনও যা ছিল এখনও তাই আছে, ওই বিমাতৃসুলভ আচরণ, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা। এরপর কিন্তু ত্রুটি খুঁজতে খড়গপুর আইআইটিকে দায়িত্ব দেওয়া হয়। তারা খুঁজেছে, অনেক জল গড়িয়েছে, রাজ্যে সরকার বদলেছে, কিন্তু ঘাটাল যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। 2011 সালের ওই জুলাই মাসে ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রকাশ্যে আসে, সবাই দেখতে পায় আর কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়েছিল যে ঘাটালকে বন্যামুক্ত করতে 1740 কোটি টাকার প্ল্যান একদম রেডি, জাস্ট টাকাটা এলেই কাজ শুরু হয়ে যাবে। টাকা আর আজও
জোগাড় হয়নি। এই প্ল্যানটা যে সামনে এসেছিল সেটাও কিন্তু আসলে ওইটা বোঝাতেই যে এই এতগুলো টাকা দরকার, এই টাকাটা আসছে না, এটা বোঝানোর জন্য প্ল্যানটাকে সামনে আনা হয়েছিল। এতগুলো টাকা কেন্দ্র কি একা দেবে নাকি ভাগাভাগি হবে, কে কতটা দেবে, এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো ফান্ডামেন্টাল প্রাথমিক প্রশ্ন আর কি, যেগুলো নিষ্পত্তি না হলে জীবনে কোনো দিন কোনো প্রকল্পের কাজ 1 ইঞ্চিও এগোবে না, সেই প্রশ্নগুলোর কোনো মীমাংসা হয়নি। আর মীমাংসা না হয় ঘাটালের মানুষ আজও জানেন না তাদের কপালে এই কয়েকদিন পর আবার কি লেখা রয়েছে। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই দেবকে পাশে বসিয়ে তার আগে দেব পরিষ্কার করে বলে দিয়েছিলেন তিনি আর ভোটে দাঁড়াবেন না, যথেষ্ট হয়েছে। এবং এই যে তার আক্ষেপটা রয়েই গেল, ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবায়িত করতে পারলেন না, এই আক্ষেপ নিয়েই তিনি সরে যাচ্ছেন, মানুষের কাজ করতে পারলেন না বলে। আর তারপর লোকে যেরকম পাশে বসিয়ে আমরা মাঝে মধ্যে আমাদের ছেলেপুলেদের আর কি সান্ত্বনা দিই বা বেঁকে বসলে তাদের একটুখানি মানিয়ে নিই, ঠিক সেরকম করেই মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে নিয়ে ঘোষণা করেছিলেন যে কেন্দ্র টাকা না দিলে রাজ্য নিজের তহবিল থেকেই পরিকল্পনার রূপায়ণ করবে। এই ফাঁকে মনে হচ্ছে জানেন তো, এই যে নতুন স্ট্র্যাটেজিটা না, এই নতুন বিষয়টা রাজ্য নিজেই করে দেবে, কারুরটা লাগবে না। তারপরে অবশ্য কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ তোলা হবে তার টাকা বাড়াচ্ছে না বলে, কিন্তু তার আগে বলে দেওয়া হবে নিজেরা করে নেব। এই মডেলটা এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি। অভিষেক ওই যে ডায়মন্ড মডেল করেছিলেন, তারপর থেকে রাজ্যকে কথায় কথায় কিন্তু নিজে করে দেবো এটা বলতে হচ্ছে। কিন্তু আফটার অল মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন তো আশা তৈরি হবেই, সেই আশাটা তৈরি হয়েছিল সব লোকজনের। এবং তারপর মানে সেই আশা বা আশ্বাস তার ওপর ভর করে দেব তো আবার ভোটে দাঁড়াতে রাজি হয়ে গেলেন। কিন্তু তা এই লোকজনের মনে, ঘাটালবাসীর মনে, তাদের মনে যেটুকুনি আশা তৈরি হচ্ছিল তাতে কি দেব নিজেই জল ঢেলে দিলেন? ঘাটালের সাংসদ আর লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী দুটোই এখন একই সঙ্গে তিনি দেব কি বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার প্রয়োজনে তিনি বেশ কয়েক জন্ম বা অনেকবার যদি জন্ম নিতে হয়, মানে এই টাইপস আর কি, জন্মান্তর বাদে বিশ্বাসী তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। এবং বেশ কয়েক জন্ম যদি লাগেও তিনি জন্ম নেবেন, শুধু ওই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত করার প্রয়োজনে। দেখুন এইগুলো না মানে ফিল্মি মানুষ তো কোথাও গিয়ে ওই সিনেমার ডায়ালগের মতো ব্যাপারগুলো শোনাতে পারে, কিন্তু কোথাও গিয়ে ওই ঘাটালের মানুষ যদি ভেবে বসে এই রে তাহলে এই জন্মেও আর আমাদের দুর্দশা ঘটল না, অনেক জন্মের কথা যখন বলছেন তাহলে এখন আমাদেরও বেশ কয়েক জন্ম অপেক্ষা করতে হবে এই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়িত হওয়া দেখতে। তখন তারা এরকম ভাবলে তাদের দোষ দেওয়া যাবে? বন্যা প্লাবিত হয় বা যে জায়গাগুলো বন্যার মধ্যে ডুবে থাকে সেইখানকার মানুষ বুঝতে পারবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি। তো সেই জন্য আমার মনে হলো কি এর জন্য যদি আরেকটা জন্ম নিতে হয়, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করার জন্য আমি আবার জন্ম নেব। তবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি হয়তো অতটা রাজনীতি বুঝি না, কিন্তু আমি এইটুকু বুঝি কি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কতটা জরুরি। এমনিতে কথা রাখা না রাখার বিষয়টা রাজনীতির ক্ষেত্রে খুব আপেক্ষিক আর কি, মানে কোন জায়গাটায় রাজনীতিকরা কথা রাখবেন বলেন, কেউ কেউ আবার জন্মান্তর ধরে কথা রাখার একটা প্রচেষ্টায় থাকেন। তো এই গোটা ব্যাপারটা না খুব আরও ইন্টারেস্টিং জায়গায় চলে যায় যখন দুজনের লড়াইটা যখন রাজনীতিক হিসেবে শুধু না অভিনেতার লড়াই হিসেবেও কখনো কখনো দেখা হয়। ঠিক যেরকম ঘাটালে কিন্তু প্রতিশ্রুতি আছে, প্রতিশ্রুতি ভঙ্গ আছে, অনেক রকম নাটক আছে এবং সব থেকে বড় কথা দুজন হিরো আছেন। বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এমন একজন লোক যাকে হিরণ বলে আপনারা সবাই চেনেন, এবং উল্টো দিকে দীপক অধিকারী যাকে আপনারা দেব বলে চেনেন। আমার সঙ্গে এই মুহূর্তে হিরণ রয়েছেন। হিরণ, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। নমস্কার। 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 এই যে বিষয়টা বলছিলাম আর কি, এই ঘাটাল কেন্দ্রের লড়াইটা দুই অভিনেতা, দুই হিরোর লড়াই, এইভাবে কি আপনি দেখেন? একদমই না। আমি প্রথম দিন থেকে একটা কথাই বলে আসছি, এটা কোনো ব্যক্তির লড়াই নয়, এটা কোনো ব্যক্তি দেবের সঙ্গে ব্যক্তি হিরণের লড়াই নয়। কোনো ব্যক্তি, কোনো অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার সবচাইতে বড় অভিনেতা, বাংলার সবচাইতে বড় ফিল্ম স্টার দেবের সঙ্গে
অত্যন্ত সাধারণ হিরণের লড়াই নয় এটা। এই লড়াইটা হলো যে একজন আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, বারবার মানুষকে ঠকানো, মানুষের সঙ্গে বেইমানি করা, গত 10 বছরে তৃণমূল কংগ্রেসের সাংসদের সঙ্গে অসহায়, বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত ঘাটাল লোকসভার সমস্ত মানুষের লড়াই। যে ঘাটালে রেল লাইন হওয়ার কথা ছিল পাঁশকুড়া থেকে আরামবাগ, পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে, ঘাটাল হয়ে, ইরফালা হয়ে আরামবাগ অবধি, সেই রেল লাইন কিন্তু আগের সরকার করে গিয়েছিল 2011-12-তে, কিন্তু তারপর থেকে সেই রেল লাইন আজ অবধি করা হয়নি। এবং বারবার বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে যে আপনি রেল লাইনটা করতে দিন। আপনি এখন এতগুলো রেল স্টেশন হলে ঘাটালের সার্বিক অর্থনৈতিক, সামাজিক সমস্ত রকমের উন্নয়ন হতো, কিন্তু জোর করে মুখ্যমন্ত্রী এবং সাংসদ দুজনের রেল লাইনটা না করতে দিয়ে ঘাটালের মানুষকে বঞ্চিত করেছেন। এই ভোটে দাঁড়ানোর ক্ষেত্রটায় যেভাবে আপনার প্রতিপক্ষ একবার দাঁড়াবো না এবং আলটিমেটলি যে জায়গাটায় আপনি এই পাওয়া না পাওয়ার বিষয়গুলোকে তো পয়েন্ট আউট করছিলেন, ঠিক একইভাবে উনি কোথাও গিয়ে যেন একটা দাবি আদায় করে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, এরকম একটা দাবি আদায় করে মানুষের জন্য কিছু করে ফেললেন, এরকম একটা জায়গা তৈরি করে তারপর ভোটে দাঁড়াতে রাজি হলেন। এটা আপনার প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? না, এটা যে উনি আর মানে কত বড় মিথ্যেবাদী এবং কত বড় একজন বেঈমান সাংসদ মানুষের কাছে, সেটা আরেকবার তিনি প্রমাণ করলেন। ঠিক 2019-এ ডেবরাতে ট্যাবাগেরিয়ার যখন ব্রিজটা ভেঙে যায়, তার সামনের মাঠে দাঁড়িয়ে মাইকের সামনে, আপনাদের প্রত্যেকটা টিভি চ্যানেল ছিল, আপনারা প্রত্যেকে সেটা দেখিয়েছিলেন টিভিতে, সেইটা আর্কাইভে এখনো আছে, আমি সেটা দেখেছি। সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে এই ট্যাবাগেরিয়া ব্রিজ যদি আমি করতে না পারি তাহলে কিন্তু আমি আগামী লোকসভাতে 2024 আর ভোটে দাঁড়াবো না। একদম পরিষ্কার করে জল করে বলেছিলেন। সে ভিডিওটা আপনার আর্কাইভে না থাকলে আমি পাঠিয়ে দেবো, আমার কাছে আছে। তো সেমনি এবারে আরেকটা প্রতিশ্রুতি দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্রকল্প করে দেবো, মুখ্যমন্ত্রী বলেছেন করে দেবো। আমি একটাই প্রশ্ন করব, 2022-এ ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে প্রশ্ন করছেন উনি লোকসভাতে, ডিসেম্বর মাস, দেখুন ডিসেম্বর 2022, আপনার ক্যামেরায় দেখাচ্ছি। উত্তর দিয়েছে, এখানে উত্তর লেখা আছে যে ঘাটাল মাস্টার প্রকল্প হ্যাড অলরেডি বিন অ্যাপ্রুভড টেকনিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। 1 বছর পর আবার প্রশ্ন করছেন, দেখুন আবার প্রশ্ন করছেন 1 বছর পর, দেখুন ডিসেম্বর 2023 আবার প্রশ্ন করেছেন, সেম প্রশ্ন, কপি পেস্ট আবার সেম প্রশ্ন করেছে। 1 বছর পর সাংসদ একই প্রশ্ন করছেন, আবার একই উত্তর দিয়েছে মন্ত্রণালয় যে ঘাটাল মাস্টার প্রকল্প ওয়াজ অ্যাপ্রুভড টেকনিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। তো এটা যদি সাংসদের পারফরমেন্স হয়, তো ঘাটালের মানুষ করবেটা কি? ঘাটালের লোকসভার মানুষ কি করবে আপনি বলুন? টেকনিক্যাল অ্যাপ্রুভাল, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল, তা সত্ত্বেও এরা নাটক করছে, এরা রাজনীতি করছে। গত বছর এরাই দাসপুরেতে গোল্ড হাব বানিয়েছিল, প্রকল্প শুরু করেছিল, ফিতে কেটেছিলেন মুখ্যমন্ত্রী। সাংসদ উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা তারা চলে আসবেন। তারপরে গোল্ড হাব কোথায় গেল? গোল্ড হাব কেন বন্ধ হয়ে গেল? কারণ এই রাজ্য সরকারের কাছে পয়সা নেই। এরা 100 দিনের 2 লাখ কোটি টাকা চুরি করে কালেক্টে পালিয়ে গেছে, সিএজি রিপোর্টে আছে সেটা। সেজন্য এদের ভাড়ারে কোনো টাকা নেই বলে এরা গোল্ড হাবের জমি না কিনে, এরা যেগুলো ফ্রিতে পাওয়া যায় জমি, শ্মশান, খেলার মাঠ, সেইগুলো দখল করছিল জেলা শাসককে দিয়ে। তখন গ্রামবাসীরা তার প্রতিবাদ করে যে আমরা শ্মশান দেব না, আমরা খেলার মাঠ দেব না বাচ্চাদের। তখন তারপরে হাইকোর্টে যান, হাইকোর্ট থেকে স্টে অর্ডার হয়। 2014 থেকে আপনি রোজ মিথ্যে কথা বলছেন, রোজ সকাল থেকে ঘুম থেকে ওঠেন, রাত্রিবেলা ঘুমোতে যান, আপনি মিথ্যে বলেন। আমি তো একটা ছোট্ট উদাহরণ দিলাম আপনাকে, ট্যাবাগেরিয়া ব্রিজ, মাইক ধরে বলেছিল যে আমি আর ভোটে কোনোদিনও দাঁড়াবো না যদি ব্রিজটা করতে না পারি। গোল্ড হাব গত বছর উদ্বোধন করে এখনো সেই ফিতে কাটা অবস্থাতেই পড়ে রয়েছে। তো মানুষকে আগে এগুলো জবাব দিন না, আগে এগুলো জবাব দিন, তারপরে মিথ্যে আবার বানিয়ে নতুন কথা বলবেন। আপনি আমাকে বলেছেন যে আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ। আমি মেনে নিয়েছি ভাই, আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ। আমি IIT খড়গপুরে রিসার্চ করি, আর আপনার এফিডেভিটে আমি দেখেছি যে আপনি একজন ডিপ্লোমা করেছেন কম্পিউটার টেকনোলজিতে।
ডিপ্লোমা আমি জানি না মাধ্যমিক না ইট পাস করে করে। দেব একটা কথা বলেছেন, মানে এটা এই জন্য দেবের কথা ধরে আপনাকে জিজ্ঞেস করছি, কারণ এটা তো যেহেতু ঘাটালবাসীর একটা দীর্ঘদিনের চাহিদা এবং তাদের ওপর এই জিনিসটার উপর অনেক কিছু নির্ভর করছে। তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি জন্মান্তরে মানে একাধিক জন্ম নিতে রাজি আছেন আর কি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত করার জন্য। আমার এটা সিম্পল প্রশ্ন, মানে আমি জানি না এই কথাগুলো শোনার পর ঘাটালবাসীর মনেও নিশ্চয়ই এই প্রশ্নটা জাগছে যে ঘাটালবাসীর কপালে কি এই ঘাটাল মাস্টার প্ল্যান দেখার জন্য বেশ কয়েক জন্ম অপেক্ষা করতে হবে? না দেখুন, উনি বলেছেন যে ওনাকে জন্মান্তর ধরে হলেও উনি ঘাটাল মাস্টার প্রকল্প করবেন। আমার কাছে প্রশ্ন হলো যে উনি কতবার জন্মগ্রহণ করবেন আর কতবার মৃত্যুবরণ করবেন, তারপরে ঘাটাল মাস্টার প্রকল্প হবে, আমি ওইসবেতে যাচ্ছি না। আমার একটাই আপনার ক্যামেরার সামনে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে সাংসদ হওয়ার 1 মাসের মধ্যে, এই 2024-এ সাংসদ হওয়ার 1 মাসের মধ্যে আমি এই বন্ধ হয়ে যাওয়া প্রজেক্ট ঘাটাল মাস্টার প্রকল্প, যেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে, এই প্রজেক্টটা আমি শুরু করব 1 মাসের মধ্যে। এই ফাইলটা যেটা বন্ধ করেছে ফাইলটা খুলবো। যদি মুখ্যমন্ত্রীর ঘাড়ে মাথা থাকে, যদি দম থাকে, চ্যালেঞ্জ রইল আমাকে আটকে দেখান। যদি ওনার দম থাকে, আমাদের রেলমন্ত্রী বারবার চিঠি লিখেছেন রেল স্টেশনগুলো করতে দেওয়ার জন্য, পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে, ঘাটাল হয়ে, ইরফালা হয়ে আরামবাগ অব্দি, এতে পুরো ঘাটালের উন্নয়ন হবে। যদি দম থাকে মুখ্যমন্ত্রীর, তাহলে রেল স্টেশন আটকে আপনি দেখাবেন। আমি সাংসদ হওয়ার পরে 1 মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া ফাইলটা কাজ শুরু করব। চ্যালেঞ্জ রাখলাম আপনার ক্যামেরার সামনে, সাংসদ হওয়ার 1 মাসের মধ্যে এই 2 প্রজেক্ট শুরু করব। আপনি তো বলেছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে চ্যানেলকে যে আমি হলাম সেলিব্রিটি সাংসদ, সেজন্য আমি 11% যাই লোকসভাতে, 90% আমি শুটিং করি। তা আপনার দলের তো শতাব্দী রায় আছেন, তিনিও তো সেলিব্রিটি সাংসদ, তার তো পার্সেন্টেজ 80%-এর ওপরে। আপনার থেকে অনেক বড় স্টার, আপনার থেকে অনেক বড় মেগা স্টার মাননীয় চিরঞ্জিত চক্রবর্তী, চিরঞ্জিত দা, তারও 80%-এর ওপরে উপস্থিতি বিধানসভাতে। আরে এগুলো বলুন, সারাক্ষণ নেগেটিভ কথা কেন বলেন? লোককে মিথ্যে কেন বলেন? সত্যি কথাগুলো বলতে তো শিখুন। কাক কাকের মাংস খায় না, কিন্তু আপনি বা আপনাদের মধ্যে এই যে পারস্পরিক গোলাগুলিটা, এটা অধিকাংশ সময় কিন্তু অত্যন্ত ব্যক্তিগত স্তরে চলে যায়। এটার কারণ কি? দুজনেই একই জায়গা থেকে এসেছেন, প্রফেশনাল রাইভালরিটা কি এই রাজনীতির ময়দানেও চলে আসে? এই লড়াই সুপারস্টার, মেগাস্টার, বাংলার সবচাইতে বড় জনপ্রিয় হিরো দেবের সঙ্গে হিরণের লড়াই নয়। এই লড়াইটা বঞ্চনার লড়াই, এই লড়াইটা অবহেলার লড়াই, এই লড়াইটা বেইমানির লড়াই। ফলে আমি ব্যক্তিগতভাবে আজ অব্দি দেব কেন, আমি কাউকে আক্রমণ করিনি আজ অব্দি। আমি কারোর ব্যক্তিগত সম্পর্কে একটা কথাও বলি না, আজ অব্দি বলিনি এবং কোনোদিনও বলবো না। এটা আমার ব্যক্তিগত সংস্কার, এটাই আমার সংস্কৃতি, এটাই আমি শিখে বড় হয়েছি। কিন্তু সাংসদ হিসাবে 30% কাটমানির জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলোকে উনি আটকে দিয়েছেন, জাস্ট বিকজ অফ 30% কাটমানি। আমি বলিনি সেটা, ওনার রাজনৈতিক গুরু, উনি কদিন আগেই বলেছেন যে ওনার রাজনৈতিক গুরুর নাম হলো শঙ্কর দলুই। তো সেই শঙ্কর দলুইয়ের কথাতে কোট আনকোট যে উনি 30% কাটমানি নামে কোনো কাজ করেন না, রেলের প্রজেক্টে 30% নিতে পারবেন না, সেজন্য রেলের প্রজেক্টটাকে আটকে দিয়েছেন। সন্দেশখালীর মা বোনের কষ্ট, তাদের দুঃখ, তাদের যন্ত্রণার কথা বলেছি, সেজন্য উনি হাহা করে হেসেছেন। কারণ সন্দেশখালীর মা বোনের কষ্ট, ওনাদের চোখের জল, ওনাদের যৌন নির্যাতনের যন্ত্রণা শুনলে ওনার হাসি পায়। সেটা আমি ব্যক্তিগতভাবে যাইনি কখনো, ব্যক্তিগত কথা কখনো বলিনি আজ। আপনাদের বিজেপিরও একটা বড় ইস্যু ছিল এই বিভিন্ন কাটমানি বা এই বিভিন্ন দুর্নীতি, তার মধ্যে গরু পাচার বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কিত বিষয়টাও ছিল তাদের অভিযোগের মধ্যে। এবার সিনেমার মধ্যে এনামুল হকের টাকা সেটা ওখানে লগ্নি হয়েছে, এই নিয়ে আপনি প্রতিবাদে সরব হয়েছিলেন। এবার ইন্ডাস্ট্রিতে এই যেভাবে আপনার অভিযোগ যদি সত্যি হয়, যদি সত্যি এই টাকা পয়সাগুলো, এই কালো টাকা ওখানে ঢুকে থাকে, এগুলোর বিরুদ্ধে তো একটা লাগাতার কোথাও গিয়ে আপনাদের তরফ থেকে, যেহেতু আপনাদের পক্ষে জানাটা সম্ভব বা সহজ, আরো বেশি একটা লাগাতার কি আন্দোলন লোকজন এক্সপেক্ট করে না? না দেখুন, আমি তো গত 2 বছরে প্রথম বলেছিলাম, গত 2 বছর আগে প্রথম বলেছিলাম যেখানকার সাংসদ গরুচরের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানিয়েছে। তখন কোনো মিডিয়া সেরকম ভাবে দেখাননি এবং সমস্ত মানুষ বিশ্বাসই করেননি যে উনি 30% কাটমানি নেন, গরুচরের কাছ থেকে টাকা নিয়েছেন। যে আমার প্রিয় বন্ধু
আমার সহ অভিনেতা যে 30% কাটমানি, চাকরি বিক্রি, গরু চোরের টাকা এসবের মধ্যে যে থাকতে পারে, এটা আমার বিশ্বাসের মানে আমার কল্পনারও অতীত ছিল, আমি কল্পনাও করিনি। কিন্তু যখন আস্তে আস্তে সংবাদ মাধ্যম থেকে ডেটা পেতে শুরু করলাম, যখন আস্তে আস্তে আমি ঘাটাল লোকসভাতে ঢুকতে শুরু করলাম, মানুষ যখন আস্তে আস্তে সন্দেশখালির মতো শক্তি পেল সত্যি বলার, মানুষ আমাকে ইনফরমেশন দিতে শুরু করলো। মানুষ বিভিন্ন অডিও সংবাদ মাধ্যমকে দিয়েছে, সংবাদ মাধ্যম থেকে অডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হয়েছে। আমরা দেখেছি তার নিজের পিএ, তার কথা শুনছি, তিনি বলছেন যে আমার কাছে সংসদের কোটায় 44খানা চাকরি আছে। ওনার পলিটিক্যাল গুরু শঙ্কর দলুইয়ের অডিও যদি ভাইরাল না হতো, আমার কথা কেউ বিশ্বাস করতো না, বলতো না হিরণ মিথ্যে বানিয়ে বানিয়ে বলে, হিরণের কোথাও একটা জেলেসি আছে, হিরণ ইজ মানে মেবি হিরণ ইজ ফিলিং ইনসিকিউর, হিরণ ইজ ফিলিং জেলাস, সেই জন্য বলছে, বারবার বলেছে আমাকে। কিন্তু যখন ওনার পলিটিক্যাল গুরু বললো, তখন মানুষ বিশ্বাস করতে শুরু করলো। এই জন্যই কি মানে একটু বিতর্কিত বা একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা আছে বলেই কি আপনার ইভেন দলের মধ্যেও একটা সময় আপনি দলে থাকবেন কি থাকবেন না এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল? না, এটা কখনোই সংশয় তৈরি হয়নি। আমি কখনো আপনার চ্যানেলে আপনারা দেখান যে আপনাদের কোনো আর্কাইভে কখনো আমি দলের সম্বন্ধে একটা কথাও বলেছি। এটা কি ঠিক? মানে মাঝে মধ্যে যেটা শোনা যায় যে আপনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, কিন্তু আপনি দিলীপ ঘোষের প্রবল বিরোধী, এটা কি ঠিক? একদমই না। কে বলেছে? আমি তো খড়গপুরে থাকি, দিলীপ বাবু এবং আমি মিলে দুজনে মিলে একসঙ্গে মিলে রেলের এত 100 কোটি টাকার কাজ করেছি। সত্যি সত্যি তো আপনি এখনো সেখানে রয়েছেন, কাউন্সিলর আছেন, বিধায়ক আছেন, এখন সাংসদ পদে লড়ছেন, কিন্তু মাঝখানে যে জল্পনাটা তৈরি হয়েছিল সেটা কিসের জন্য? যে এরকম অবধি শোনা গেছিল যে আপনি ক্যামাক স্ট্রিটে গিয়ে মিটিং অবধি করে এসছেন, এরকম মানে আপনাকে তখন সার্টিফাই করতে হচ্ছিল, দেখাতে হয়েছিল যে আপনি আসলে বাইরে গেছেন। মানে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এর কারণটা কি? দেখুন, আমি তো মধ্যপ্রদেশে ছিলাম, আপনারা নিজেরা দেখেছেন যে আমি সেখানে ইন্দোরেতে যে আমাদের ওখানে যে মধ্যপ্রদেশের যে বিজনেস সামিট হয়েছিল, সেখানে আই ওয়াজ ইনভাইটেড অ্যাজ ওয়ান অফ দ্য কি স্পিকার্স। তো সেখানে আমি গিয়েছিলাম। যে অভিনেতা, যে ফিল্ম স্টার ভাবে যে আমি পার্ট টাইম পলিটিক্স করবো, মাননীয় দীপক অধিকারী ইজ আ পার্ট টাইম পলিটিশিয়ান, হি ইজ আ সেলিব্রিটি সাংসদ, বাট হি ইজ এ পার্ট টাইম পলিটিশিয়ান। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো বক্তব্য নেই, ডেফিনেটলি টেকনিক্যাল নলেজেবল লোকজনই এটা করেছিলেন, কিন্তু তারপর যে সময়টা চলে গেছে এবং যে যে নদীগুলোর বা তাদের অবস্থান বা তাদের যে প্রবাহের ওপর নির্ভর করে এই গোটা প্রজেক্টটা করা হয়েছিল, এর মধ্যে অনেক কিছু হয়তো বহু নদী সেগুলো হয়তো প্রশাসনিক স্তরে গাফিলতির জন্যই অনেক পাড় ভেঙেছে, কোনোটায় বুঝে গেছে, প্রবাহগুলো বেঁকে গেছে। তো এই মুহূর্তে যে এক্সিস্টিং জায়গাটা আছে সেটার কতটা মডিফিকেশন দরকার, সেইটা আপনি কোথাও গিয়ে ন্যাচারালি আপনাকে তো এই গোটা বিষয়টার সঙ্গে আপনি যেহেতু আছেন এবং আইআইটির সঙ্গে রয়েছেন যারা এই সমস্তগুলোর ক্ষেত্রে গাইড করতে পারে, তাই জন্যই আপনার কাছে জিজ্ঞাসা যে আপনি এই জায়গাটা কি একটুখানি খতিয়ে দেখেছেন? কারণ এটা আলটিমেটলি যদি ঠিকভাবে হয় তাহলে ঘাটালের মানুষজনেরই উপকার আর কি। যখন কোনো প্রজেক্ট শুরু হয়, যখন ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল পাওয়ার পরে যখন কোনো প্রজেক্ট শুরু হয়, প্রজেক্ট শুরু হওয়ার পরেতে তারা টেকনিক্যাল টিমের সঙ্গে আবার নতুন করে বসবে। যে 2018-তে যে টেকনিক্যাল অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, 2024-এ যখন কাজ শুরু হবে, যারা যারা এই প্রজেক্টের ডিপিআরটা বানিয়েছিলেন তাদের পুরো টিমের সঙ্গে বসবে। সেই টিমে হয়তো অনেকে আছেন, হয়তো অনেকে এখন নেই, অন্য কোথাও চলে গেছে, বাট সেই টিমের সঙ্গে যারা টেকনিক্যাল এক্সপার্টাইজ যাদেরকে আছে তাদেরকে নিয়ে নতুন করে বসে পুরো নতুন করে রিভিউ হবে। জলে না নামলে কেউ সাঁতার শেখে না, আগে তো জলে নামুক, তারপরে জলের কত গভীরতা তারপরে বুঝবেন, তারপরে সাঁতার শিখবো আমরা সবাই মিলে একসঙ্গে। কিন্তু জলে তো নামতে হবে। জলে নামার আগে ডাঙা থেকে যদি আপনি সারাক্ষণ ওই গোড়ালি জলে দাঁড়িয়ে এসে, যখনই বৃষ্টি হলো, বন্যা হলো, মুখ্যমন্ত্রী আর সাংসদ গোড়ালি অবধি দাঁড়িয়ে বলল খিঁচ মেরি ফটো, খিঁচ মেরি ফটো, মিডিয়া সমস্ত ফটো নিয়ে দিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী এবং সাংসদ বন্যা পীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। নমস্কার। আমরা জানি না কে জিতবেন, কিন্তু আমরা শুধু এইটুকুনি চাই যে ঘাটালের মানুষকে যাতে আর ওই সাঁতার শিখতে না হয় আর নৌকো বাইতে না হয়। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যাই হোক, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, মানে মাস্টার প্ল্যানের কথা তো হলো, সেটা এই জন্মে হবে না পরের জন্মে হবে নাকি কোন জন্মে হবে সে তো পরে বোঝা যাবে। এবার একটু মাস্টার কির কথা বলি। মাস্টার কি? হ্যাঁ, ওই যেটা এমন চাবি যা ঘোরালে যে কোনো তালা খুলে যায়,
তবে তার জন্য কিন্তু মন্ত্রটা ঠিকঠাক জানতে হয়, তারপর চাবিটা ঠিকঠাক বানাতে হয়। এই উত্তর 24 পরগনার যে 5টা লোকসভা আসন, তার জয়ের জন্য মাস্টার কির সন্ধান কিন্তু বিজেপি পেয়ে গেছে বলে দাবি করছে। এই চাবির নাম কি জানেন? সন্দেশখালী। আজ হাবড়ায় বিজেপির জনসভা ছিল, সেই জনসভা থেকে শুভেন্দু অধিকারী আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যথারীতি। মানে এইরকম জনসভাগুলোর থেকে আজকাল কিন্তু বুলেটের মতো ইধার উধার সব চ্যালেঞ্জ ছিটকে যাচ্ছে। যেমন শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করলেন উত্তর 24 পরগনা জেলাকে তিনি তৃণমূল শূন্য করে দেবেন। এবার এই শূন্য করে দেওয়ার বিষয়টা না খুব ভয়াবহ। রাজনীতিতে যখনই কেউ আরেকজনকে শূন্য করে দেবো বলে, তখন কিন্তু আমরা তার ফল বিভিন্নভাবে দেখেছি। উন্নয়নের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা, উন্নয়নের ঢাক বাজাতে নৃত্য করা, এইগুলো আমরা দেখেছি। এই পঞ্চায়েত ভোটের সময় দেখেছি। কিন্তু বিরোধী দল নেতা তিনি কি আক্ষরিক অর্থেই তৃণমূল শূন্য করে দেবেন বললেন? মানে তৃণমূল কাউকে আর করতে দেবেন না নাকি? সেরম না, তিনি ওই সংখ্যার বিচারে অর্থাৎ সিটের বিচারে তৃণমূল শূন্য করে দেবেন, এরকম একটা দাবি করে বসে আছে। বিরোধী দল নেতা বলেছেন যে সন্দেশখালীর ঘটনার জেরে বসিরহাট তো বটেই, দমদম, ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ সব জায়গাতে নাকি বিজেপি প্রার্থীরা জিতে যাবেন। উত্তর 24 পরগনা শূন্য করব তো, বালুর জেলা শূন্য করব তো, সন্দেশখালীর বদলা হবে, নিয়মে বদলা হবে। ভাইরা বলুন না দিদিরা, সন্দেশখালীর বদলা হবে তো, সন্দেশখালীর বদলা হবে তো, নিয়মে বদলা হবে, নিয়মে বদলা হবে। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর থেকেই সন্দেশখালী কিন্তু অনেক শান্ত, কিন্তু সেই আপাত শান্তিটা কি কোথাও গিয়ে কেউ শ্মশানের শান্তি হিসেবে দেখছেন? নাকি এই আপাত শান্ত সন্দেশখালীতে ছাই চাপা আগুন দেখতে পাচ্ছেন শুভেন্দু, যে আঁচে হাওয়া দিয়ে উত্তর 24 পরগনায় সেখানকার রাজনীতিতে তারা বাজিমাত করতে চাইছেন? অবশ্য এটা না মানে খুব ছোট ইনভেস্টমেন্ট না, এটা অনেক বড় ইনভেস্টমেন্ট। মানে এখানে কোনোভাবে যদি এই সন্দেশখালীর বিষয়টা এই ভোটে বাজি হয়ে যায়, তাহলে কিন্তু গোটা ভারতের বহু জায়গাতেই সেই বাজির এফেক্ট পড়বে। আর বাজিমাত করার জন্য কিন্তু উপাদান অঢেল রয়েছে। সন্দেশখালীতে ইডির ওপর হামলার তদন্তে নেমে এরকমই অনেক উপাদানের সন্ধান পেয়েছে সিবিআই। ইন্টারেস্টিং সব বিষয় সামনে আসছে। কি সিবিআই দাবি করেছে কি জানেন? বলছে সরবেরিয়ায় ইডি আর কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় নাকি তদন্তকে ভুল পথে চালনা করেছিল রাজ্য পুলিশ। 14ই মার্চ বসিরহাট আদালতে আবেদন জানিয়ে রাজ্য পুলিশের হাতে ধৃত যে 7 জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল ওই ঘটনায়, মানে ইডির ওপর হামলার ঘটনায়, তাদের সিবিআই তাদের নিজেদের হেফাজতে নিয়েছিল আদালতে আবেদন করেই আর কি। এবার তাদের জেরা করার পাশাপাশি তাদের মোবাইল টাওয়ারের লোকেশন সব খতিয়ে দেখে নাকি সিবিআই নিশ্চিত পুলিশ যাদের গ্রেফতার করেছিল তারা কেউই ওই ইডির ওপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত নয়। ইরে, তাহলে এরা কারা? অভিযুক্তরা নাকি কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে দাবি করেছেন যে জিয়াউদ্দিন নামের এক তৃণমূল নেতার কথায় তারা থানায় গেছিলেন। থানাতেই পুলিশ তাদের আটক করে, আর তারপর মিনাখার কোনো একটা হোটেল, কখনো আগারহাটি পঞ্চায়েত এলাকার এক মাছের ভেড়ি, এ সমস্ত জায়গায় নাকি তাদের রাখা হয়। বিরোধীরা বলছে কি জানেন? অপরাধীদের আড়াল করতে শাহজাহান আর তার সাগরেদরা নেজার থানার আধিকারিক এবং জেলা পুলিশকে প্রভাবিত করেছিল, এইটা তারা অভিযোগ তুলছেন। আর আমরা প্রশ্ন করছি, পুলিশ কি জেনে বুঝে রাজনীতির ফাঁদে পা দিয়েছিল? সিবিআইয়ের দাবি যদি সত্যি হয়, তাহলে তো বিরোধীরা বলবে যে পুলিশ দলদাস, এটা আরেকবার প্রমাণ হয়ে গেল। আর কোথাও গিয়ে পুলিশ তারা কি জোর গলায় আবার বলতে পারবে যে তাদের ওপরেই শুধু ভরসা রাখা উচিত? আর শাসক দলও কি এই অভিযোগগুলো প্রমাণিত হলে খুব জোর গলায় বলতে পারবে যে কেন্দ্রীয় বাহিনীর দরকার ছিল না? কেন্দ্রীয় সংস্থা যে তদন্তটা করছে সেই তদন্তটা সত্য কিনা সেটা বিচারকরা বিচার করবে, এবং যদি ডিসচার্জ হয়, যদি ইল্লিগেলি অ্যারেস্ট হয়, আমার মনে হচ্ছে তারা ডিসচার্জ হবে। এবং যদি যাদেরকে ইল্লিগেলি অ্যারেস্ট করা হয়েছে তারা যদি তাদের অভিযোগ দেয়, তাহলে সেটাও কিন্তু ভালোভাবে তদন্ত করা দরকার, কারণ ইনোসেন্ট পারসন শুড নট বি হ্যারাসড। তথ্য লোপাট
ইহা কামাল উহা করা, এটার জন্য উনি যথেষ্ট এক্সপার্ট। ফলে উনি এতদিন জাননি যাতে শেখ শাহজাহানরা এবং তার বাহিনীরা তথ্য লোপাট করতে পারে। 1.5 মাস পরে গেছেন, যদি তারপরেও কোনো তথ্য পড়ে থাকে সেই তথ্য লোপাট কী করে করা যায় এই ব্যবস্থা করার জন্য ডিজি গেছেন। সন্দেশখালীতেই 7 জনের গ্রেফতারি পুলিশের ভ্রান্তিবিলাস নাকি ইচ্ছাকৃত, এই তরজাটাও তো শুরু হয়ে যাবে। দেখুন, পুলিশ কোনোদিন স্বীকার করবে না আর যে তারা কোনো রকম ভুল করেছে। এবার সিবিআই তারা তো আবেদনই করে দিয়েছে যে পুলিশ এটা ভুল করেছে। তাদের কোথাও গিয়ে প্রমাণ করার হয়তো এটাও তাগিদ রয়েছে যে পুলিশের হাত থেকে তারা তদন্তটা নিয়ে কত ভালো হয়েছে। এটা তারা সবাই সবার নিজের মতো করে চলছে আর কি, নিজের জায়গাটা প্রমাণ করার চেষ্টা করছে। এবার বাকিটা পুরোটাই কোর্টের হাতে। কিন্তু এর একটা তাৎপর্যপূর্ণ দিকও রয়েছে, অন্য একটা দিক। এই ঘটনাগুলো যখন ঘটে তখন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিরোধীরা কিন্তু তখন থেকে অভিযোগ করছিলেন যে কোথাও গিয়ে রাজীব কুমার গোটা বিষয়টাকে আড়াল করার চেষ্টা করছেন। সেই সময় তাদের কথা শোনার তো কেউ ছিল না। আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরেই কিন্তু ডিজি বদলে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল দুপুরের ওই ব্রেকিং নিউজ ছিল, আপনাদের বলেছিলাম রাজীব কুমারকে সরালেন রাজীব কুমার, ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার রাজীব কুমার। এবার তারপর জানা গেল যে বিবেক সহায় রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছে। রাজ্য প্রশাসন নোটিফিকেশন জারিও করে দেয়। তখন কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম, মানে আমরা জানতাম এবং সেই প্রশ্নটা স্বাভাবিকভাবেই সামনে এসেছিল, যেটা ডেফিনেটলি তখন নিশ্চয়ই কমিশন জানতো না, অথবা কমিশনের মাথায় ছিল না যে কয়েকদিনের মধ্যেই বিবেক সহায় এই ভোটের মধ্যেই 3 দফা বাকি থাকতেই তিনি কোথাও গিয়ে রিটায়ার করে যাবেন, তার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। তাহলে কি আরও একজন নতুন ডিজি হবেন? এখন ডিজি হওয়ার কাজটা কি ইনস্টলমেন্টে হবে? এরকম জাস্ট আমাদের মনে হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ দুপুরে দেখলাম আমাদের আশঙ্কাই ঠিক। হঠাৎ করে কমিশন নতুন নোটিফিকেশন পাঠিয়ে বিবেক সহায়কে সরিয়ে নতুন ডিজি করে দিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। নায়ক সিনেমায় একদিনের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অনিল কাপুর, আর বিবেক সহায় তিনি একদিনের ডিজি হয়ে গেলেন। তবে হ্যাঁ, হলেন তো বটে একদিন। এমনিতে ঘন্টা মিনিট এগুলো যদি ধরা হয় তাহলে সময়টা হয়তো গোটা একদিনেরও নয়, কিন্তু অ্যাটলিস্ট ওই রিটায়ার করার আগে ডিজি তো হলেন। কিন্তু এরকম হলো কেন? কমিশনও কি কোথাও গিয়ে ভ্রান্তিবিলাসের শিকার? কমিশন কোনো জবাব দেয়নি। এর দুটো কারণ হতে পারে যে কেন তারা এই কারণটা করলো। হয়তো তারা পরে জেনেছে যে মে মাসে অবসর নেবেন বিবেক সহায়, সেই সময় যদি তাকে সরিয়ে আবার একজনকে নতুন করে ডিজি করতে হয় তাহলে কমিশনেরই অসুবিধা হবে, আইন শৃঙ্খলাজনিত সমস্যা সেগুলো বেড়ে যেতে পারে। তাই এমন একজনকে বাঁচা হয়েছে যাকে অন্তত রিটায়ারমেন্ট নিয়ে ভাবতে হবে না, তিনি পুরোটাই সামলে দিতে পারবেন। আর অন্য কারণটা, সেটা বিবেক সহায়ের ট্র্যাক রেকর্ড। এমনিতে রাজীব কুমারের মতো শাসক ঘনিষ্ঠতার অভিযোগ সেরকম নেই, তবে হ্যাঁ 2021 সালে এই বিবেক সহায়কেই সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন বিধানসভা ভোটের সময়। মনে আছে আপনাদের? নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে চোট লেগেছিল তখন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা পদে ছিলেন এই বিবেক সহায়। সাধারণত কমিশন যাকে একবার পদ থেকে সরায় তাকে আর পরবর্তী নির্বাচন সংক্রান্ত কাজে রাখে না, এটাই মোটামুটি দস্তুর আর কি। তাই বিবেকের অপসারণ সেই তত্ত্ব মেনে হতে পারে। এখন প্রশ্ন উঠছে যে এগুলো তো গতকালও জানা ছিল, তবে কি কাল তাড়াহুড়ো করে ফেলেছিল কমিশন, নাকি তারা খেয়াল করেনি, পরে খেয়াল করেছে যে রাজীব কুমার তিনি তো এই দফায় ডিজি হিসেবে মাত্র 82 দিন কাজ করেছেন, ওই 3 বছরের যে কোটা তার মধ্যে তো তিনি পড়েন না, তাকে সরানো হয়েছে নিশ্চয়ই, ওই আগেও সরানো হয়েছিল সেই ধুয়ো ধরে। এবার এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না, সেটাই কি খেয়াল হয়েছে পরে? সেই জন্যই কি তাড়াহুড়ো করে বিবেক সহায়কে আবার সরানো হলো? আমরা দেখলাম 3 বছর না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যাকে ডিজি করা হয়েছিল বিবেক সহায়, আমরা দেখলাম আবার তাকেও নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তাকে সরিয়ে দিল। নির্বাচন কমিশন তারা তাদের বিভিন্ন রিপোর্টের ওপর কাজ করেন, এ সম্পর্কে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের যেটা বক্তব্য,
সেটা হচ্ছে রাজীব কুমারকে ডিজি পুলিশ করাটাই তো একটা অনৈতিক কাজ। আমরা এতে আহ্লাদিতও নই, আবার ব্যথিতও নই। আমরা মনে করি রাজীব কুমার সহ মমতা পুলিশের টেন্টেড পুলিশ অফিসারদের রাজ্যের বাইরে সরাতে হবে। এরা এখানে থাকলে সবাইকে ধমকাবে যে 2 মাস পর তো আবার আসছে, তখন বুঝে নেব, দেখে নেব। ডিজি রাজীব কুমারকে দুম করে সরিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু তৃণমূল একদম ভালোভাবে নেয়নি। সবাই নেমে পড়েছেন। ডেরেক ওব্রায়েনের মতো নেতারা এমন একটা দাবি করে ফেলেছেন যেটা আমরা আগে বিশেষ শুনিনি। ডেরেক বলেছেন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, নিরপেক্ষ নির্বাচন করতে হলে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভোট হোক। ভোট যেটা আমাদের দেশের ভোট, গোটা বিশ্বের কাছে যেটা মোটামুটি একটা নিদর্শন স্বরূপ, এত বড় গণতান্ত্রিক প্রসেস আর গোটা বিশ্বে কোথাও হয় না, সেইটাও আলটিমেটলি কোর্টের দ্বারস্থ হতে হবে। এইটাই বাকি ছিল, জানেন তো। যে আমরা আতঙ্কিত যে এই নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না, তাই আমরা দাবি করেছি সুপ্রিম কোর্ট মনিটরড নির্বাচন ভারতবর্ষে হওয়া উচিত, যাতে করে ভারতবর্ষের মানুষ নির্বাচন প্রক্রিয়ায় তাদের সর্বশ্রেষ্ঠ সাংবিধানিক অধিকার নিরপেক্ষভাবে প্রয়োগ করে একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং ভারতবর্ষের একটা সরকার প্রতিষ্ঠিত হয়। খুবই ভালো হয়। সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশকারী তদন্ত করার জন্য দাবি করা উচিত। আমরা তো চাই যে সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশকারী ঘটনা ঘটুক। শুধু ভোট কেন, ভোটও হোক, সন্দেশকারী হোক। ওর কথা কি ছিল? মামার বাড়ির আপনারা সংবিধানের যে প্রিয়াম্বলগুলো আছে বা যে ক্লজ আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোর্ট হস্তক্ষেপ করে। যেমন মমতা ব্যানার্জি আর তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কানগোলা খায়। আমার কাছে তো খেয়েছে। যে যার মতো করে ব্যাখ্যাগুলো করে যাচ্ছে। আগে কি পরিহাস দেখুন তো, গত বছর মে জুন মাসে আরেকটা নির্বাচন ছিল, আর সেই সময় আরেক নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে রোজ প্রশ্ন করতো রাজ্যের বিরোধী দলগুলো পঞ্চায়েত ভোটের সময়, মনে আছে তো। আর ভোট পরিচালনায় সেটা তো ওই পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায় তো রাজ্য নির্বাচন কমিশনের। সেই ভোটে কি হয়েছিল? ভোটের আগেই বহু আসনে জিতে গেছিল তৃণমূল, কারণ বহু আসনে মনোনয়নই পেশ করতে পারেনি বিরোধীরা। করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিল বিজেপি, সিপিআইএম, কংগ্রেস। মক্কা থেকে মনোনয়ন পেশের ঘটনা পর্যন্ত দেখেছি আমরা। ভাগ্যিস হাইকোর্ট ছিল, তাই এই ধরনের বেআইনি ঘটনার ওপর স্পটলাইট পড়েছিল। পরে কোর্টের দরবারে গিয়ে কোথাও গিয়ে বেশ প্রশ্নের সামনে পড়তে হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে, এবং তাকে ক্ষমাও চাইতে হয়েছিল যে কোর্ট যেভাবে বারবার বলে দিয়েছিল, ইঙ্গিত দিয়েছিল, তারপরেও ওই নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষা বাহিনী তা ব্যবহার করার সদিচ্ছা দেখাননি বলে। তার ফল, সেটার ফলই কিনা জানি না, জানেন তো। কিন্তু কার দায় কিসের জন্য হয়েছিল জানি না, কিন্তু আমরা গোটা পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রায় 60 জন সহনাগরিককে হারিয়েছি। এটা খুব একটা ভালো বিজ্ঞাপন ছিল না। আচ্ছা, এই যা যা ঘটলো বা যা যা বলা হচ্ছে, তাতে সামনের বার থেকে পঞ্চায়েত ভোটও কি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে করার দাবি তুলবে তৃণমূল, নাকি গোটাটাই সিলেক্টিভ হয়ে থাকবে? আর এটাও কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠে যাবে, জানেন তো। মানে যেগুলো যা যা আর কি বিভিন্ন ইলেকটেড বডির, মানে সরকারের করার কথা, বা কোথাও গিয়ে নির্ধারিত যে বিভিন্ন সংস্থার, মানে এরকম ইলেকশন কমিশনের মতো কমিশনের করার কথা, সব কাজই মানে অধীর চৌধুরী বলছেন সন্দেশখালীর তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক, ডেরেক ওব্রায়েনরা এক্স হ্যান্ডেলে বলছেন যে নির্বাচনটা, লোকসভা নির্বাচনটা, সেটা কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক। সরকার থেকে শুরু করে পৃথিবীর সমস্ত কাজকর্ম, যাবতীয় কিছু, আর আমাদের এখানে তো যাবতীয় এই দুর্নীতির তদন্ত, সেগুলো কোর্টের তত্ত্বাবধানে হচ্ছেই। সবই যদি কোর্ট করে দেবে, তাহলে নির্বাচনের দরকারি বা কি আর সরকারের দরকারি বা কি, এইটাকে বলবে বলুন তো।